Sri J.K. Sinha Mohoday, Principal Secretary, Health and Family Welfare, Devapriya Bardhan, District Magistrate, South, in charge Gomti, Sri Ashim Tripura, BEC Chairman Corbo, Dr. Radha Deborma, Director Family Welfare, Preventive Medicine, Sri Abhishek Devroy, Social Worker, Sri Athindra Riang, Social Worker, Sri Ratan Ghosh, Social Worker, Sri Prashant Poddar, Social Worker, এবং এখানে উপস্থিত আমার মায়েরা, বোনেরা, সুধীজন, সমস্ত হেলথের আধিকারিক এবং কর্মচারীগণ, মিডিয়ার বন্ধুরা, গত 11ই নভেম্বর করবকের এই চালাগাঙের পঞ্চায়েতে আমি এসেছিলাম, কারণ দেখতে চাইছিলাম যে সেক্রেটারিয়েট থেকে যে কাজগুলো করা হয় সেগুলো গ্রামের অন্তিম ব্যক্তির কাছে কতদিনে পৌঁছে, কতটা পৌঁছচ্ছে। চিফ সেক্রেটারি সহ ও সমস্ত ত্রিপুরা সরকারের মূল অফিসিয়ালসদেরকে নিয়ে গত 11ই নভেম্বর আমি এই আপনাদের চালাগাঙে এসেছিলাম। তো তখন স্কুলের মধ্যে কিছু বিষয় আমাকে তুলে দেওয়া হয়েছে, অন্যরা সাহায্য করবে। বন্ধুরা, যে বিষয়গুলো ওই দিন চালাগাংবাসী আমার সামনে তুলে ধরেছে সবগুলোর কাজ 1 মাসের মধ্যে সরকার করতে সক্ষম হয়েছে। এটা জনতার সরকার, বাই দ্য পিপল সরকার। আগে কি ছিল? আগে যদি ফুটব্রিজ নিতে হতো তো কমসে কম 2 বছর রাস্তায় মিছিল করতে হতো, মিটিং করতে হতো, তারপরও দিচ্ছি দেব, নেতার বাড়িতে দৌড়ানো, হয়রানি, সে রাস্তা। একটি কাজও আগেরকার সময় পুরনো সরকার থাকাকালীন ওনারা নিজেরাই বলেন যে সমস্ত কিছু আন্দোলনের ফল। এখন আর মানুষ বলে না সমস্ত কিছু আন্দোলনের ফল, সমস্ত কিছু কর্মের ফল। আমি যা কাজ করব তারই রেজাল্ট আসবে। আজকে ত্রিপুরার মানুষ সেই জায়গা পৌঁছে গেছে। আগে কি ছিল? সমস্ত কিছু আন্দোলনের ফল, সমস্ত কিছু আন্দোলনের কারণে হয়। আর ত্রিপুরার সাধারণ জনতাকে সেই আন্দোলনের মধ্যে লেলিয়ে দেওয়া হতো, সমস্ত গরিব কৃষকদেরকে এই আন্দোলনের মধ্যে লেলিয়ে দেওয়া হতো। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই মাওবাদী কমিউনিস্টরা আবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য আমাদের পবিত্র অন্নদাতা কৃষকদেরকে মতিভ্রষ্ট করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে যে নরেন্দ্র ভাই মোদী যে কৃষি বিল এনেছেন সেটা কৃষকের পক্ষে নয়। হে ত্রিপুরাবাসী, নরেন্দ্র ভাই মোদী সেই ব্যক্তি, ত্রিপুরাতে বড় মাত্রায় জনজাতি রয়েছে, 1,30,000 পাট্টাধারী রয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে ত্রিপুরাতে 2,22,000 গরিব কৃষক তার অ্যাকাউন্টে
6,000 টাকা করে প্রতি বছর পাচ্ছে, প্রতি বছর 6,000 টাকা করে। কোন আন্দোলন করতে হয়নি, কোন কৃষককে রাস্তায় বসতে হয়নি, কোন কৃষককে লম্বা লাইন লাগিয়ে আগরতলা যেতে হয়নি, কাউকে দিল্লি যেতে হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীজি গরিব কৃষকের জন্য 6,000 টাকা করে তার অ্যাকাউন্টে ব্যবস্থা, মাঝখানে কোনো কমিশন নেই, কোনো ক্যাডার নেই, কোনো নেতা নেই, কোনো দল নেই, তার ব্যবস্থা করা। 25 বছর টানা সরকার কমিউনিস্ট পার্টি, তার আগে 10 বছরের টানা সরকার কি দিয়েছে কৃষকদেরকে, কি দিয়েছে ক্ষেত মজুরকে? ক্ষেত মজুরের নারা দিয়েছে, ক্ষেত মজুরের স্লোগান দিয়েছে, কিন্তু কৃষকদের খেতেই থাকতে দেয়নি। কেন? কারণ কৃষকদের জন্য কোনো কিছুই করেনি। তার কারণ তো কৃষকরা দেখছে যে আমরা ধান যদি করতে যাচ্ছি, আমার যে লাগত লাগে তার চাইতে মার্কেটে ধানের দাম কম হয়, তো কৃষকরা ধান খেতে করা বন্ধ করে রাস্তায় বসে গেছে। কোথায়? সিপিএম এর লাইনে চলছে, ছেলের একটা চাকরি লাগবে, ছেলের একটা ব্যবস্থা করুন স্যার, ব্যবস্থা করুন, ব্যবস্থা করব, লাগে লাইন লম্বা করো, লাইন লম্বা করো। ত্রিপুরার মানুষ লাইন লম্বা করতে গেল যাচ্ছে, আর খেতে থেকে উঠে আসছে, আর সিপিএম এর লাইন লম্বা হতে চলছে, আর লাইন লম্বা হতে হতে ত্রিপুরার মানুষদেরকে 25টা বছর লম্বা করে ছেড়ে দিয়েছে। এই কমিউনিস্টের পার্টির যে সরকার ছিল, ত্রিপুরার মানুষকে লম্বা করে ছেড়ে দিয়েছে। আজকে কৃষকরা খেতে যাচ্ছে, ত্রিপুরাতে 2,55,000 হেক্টর জমিতে 2 ফসল হচ্ছে। কৃষকরা তার সম্মান পেয়েছে, কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা পাচ্ছে। এই প্রথম ত্রিপুরাতে এফসিআই এর মাধ্যমে প্রকিউরমেন্ট এই সরকার করেছে। তার আগে প্রকিউরমেন্ট হয়নি, এমএসপি লাগু হয়নি, মিনিমাম সাপোর্ট প্রাইস ত্রিপুরাতে লাগু হয়নি। আমি পুরনো সরকারের কর্তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আরে ক্ষেত মজুরের নাম বিক্রি করার দল, কেন এমএসপি লাগু হলো না ত্রিপুরাতে 10 বছর আগে? কেন লাগু হলো না এফসিআই প্রকিউরমেন্ট? কেন আজকে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরার কৃষকরা 17 থেকে 18 টাকার নিচে ধান বিক্রি করছে না? এখানে যারা কৃষক রয়েছে, যার কাছে সামান্য জমি আছে, বুকে হাত দিয়ে বলুন তো, এই সরকার আসার আগে প্রতি কিলো ধান কত করে বিক্রি করতেন? 10 টাকা, 12 টাকা, 13 টাকা, তার ঊর্ধ্বে কোন কৃষক ধান বিক্রি করতে পেরেছে ত্রিপুরা রাজ্যে? আজকে ত্রিপুরা রাজ্যের কৃষক যারা বিচলি আছে তাদেরকে বলে দে, ভাইয়া তোমাদেরকে দেব না, আগে অ্যাডভান্স টাকা দাও, তাহলেই দেব। কারণ এফসিআই এর মাধ্যমে 18 টাকা 15 পয়সা ভারত সরকার, ত্রিপুরা সরকার দিচ্ছে, তোমার কাছে দেওয়ার দরকার নেই। তখন সেই বিচলিয়ার দল এই করবকে গ্রামের মধ্যে পর্যন্ত পয়সা নিয়ে কৃষকদের কাছে অ্যাডভান্স পৌঁছে যায়, ভাই তোমার ধানটা আমাকে দিও, আমার মিলে দিও। সেই জায়গায় ত্রিপুরার কৃষকরা পৌঁছে গেছে। আগে ছিল ত্রিপুরা সেই জায়গায়, আজকে ত্রিপুরা সেই জায়গা পৌঁছে গেছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কোন কৃষক কোনদিন ইন্স্যুরেন্সের নাম শুনেছে? চারাগাঙ্গের কোন কৃষক ইন্স্যুরেন্সের নাম শুনেছে যে ফসলেরও বীমা হয়? মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশব্যাপী সমস্ত গরিব কৃষকদের 1 একরের নিচে যাদের জমিন রয়েছে, মাত্র 10 টাকায় বাকি টাকা কেন্দ্র এবং রাজ্য সরকার দিচ্ছে, মাত্র 10 টাকা তার ইন্স্যুরেন্স করে দিতে। 1 একরের নিচে যাদেরই জমিন আছে, ত্রিপুরাতে 96% কৃষক 1 একরের নিচে জমিন রয়েছে। তার মানে ত্রিপুরার লগভগ 100% কৃষক কিষাণ যে ফসল বীমা মাননীয় প্রধানমন্ত্রী তার লাভ পাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে যেটা বাকি রয়েছে সেটাও ত্রিপুরা সরকার মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা লাগু করে, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আর মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা এই দুইটা একসঙ্গে করে 80% কৃষকদেরকে
বীমা তৈরি করে দিয়েছে। এখন কৃষকের যদি ফসল খারাপ হয় তো বীমা কোম্পানি 3 মাসের মধ্যে তার অ্যাকাউন্টে পয়সা পৌঁছে দেবে। 3 মাসে ফসলও উঠে আসে, আর ফসল যদি না উঠে, ফসল যদি খারাপ হয়ে যায় তো কিষানের অ্যাকাউন্টে তার ফসলের টাকা পৌঁছে যাবে। তার ব্যবস্থা করেছে এই সরকার, তার ব্যবস্থা করেছে এই সরকার। আজকে ত্রিপুরা নতুন দিশায় চলছে। ত্রিপুরা নর্থ ইস্টের রাজ্য, নর্থ ইস্টের মাটি এমনিতে অর্গানিক, কিন্তু পুরনো সরকার থাকতে 1 ইঞ্চ ভূমিও অর্গানিক খেতির নামে সার্টিফাইড করাতে পারেনি। এই সরকার আসার পর আমরা 6000 হেক্টর জমিন অর্গানিক খেতির সার্টিফাইড করে নিয়ে এসেছি। আরো 15000 হেক্টর জমিন আমরা অর্গানিক করার জন্য, সার্টিফিকেশনের জন্য প্রসেসিং এ রেখে দিয়েছি। শুধু সেখানেই থামিনি ত্রিপুরা। ত্রিপুরার কুইন পাইনাপল, ত্রিপুরার আনারস দুবাইয়ের বাজারে যায়, ত্রিপুরার সেন্টেড লেবু আমেরিকাতে যাচ্ছে, দুবাইয়ে যাচ্ছে। ত্রিপুরার যে ড্রাগন ফ্রুটস এখন কলকাতার বাজারে যাচ্ছে। বন্ধু, ত্রিপুরা সেই দিশাতে চলে যাচ্ছে। কোথায় চলে গেছে ত্রিপুরার কৃষক? ত্রিপুরাতে পার ক্যাপিটা ইনকাম যখন পুরনো সরকার ছিল তখন 1 লাখ টাকার কাছাকাছি পার ক্যাপিটা ইনকাম ছিল। আজকে 32% ত্রিপুরাতে কৃষক রয়েছে। ত্রিপুরার ইকোনমিতে যে ডোমেস্টিক ইকোনমি, তাতে 32% কৃষকের দান রয়েছে। আর যখন কৃষকের ইনকাম বেড়েছে তাতে কি হয়েছে? ত্রিপুরার লোকের রোজগার বেড়ে গিয়েছে। একদিকে 7th পে স্কেল আর অন্যদিকে ডাবলিং ইনকাম কৃষকদের, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। আর তার কারণে যে পুরনো সরকার থাকতে 1 লাখ টাকা পার ক্যাপিটা ইনকাম ছিল, সেটা এখন দাঁড়িয়েছে কত? 1,25,000 টাকা। মানে 23% আয় বৃদ্ধি হয়েছে ত্রিপুরার মানুষ। 23%, 23% পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। রেকর্ড হে বন্ধু। পুরনো সরকার থাকতে এগ্রিকালচার গ্রোথ কত ছিল? 2017-18 কমিউনিস্টের টানা 25 বছরের সরকার, 20 বছরের টানা মুখ্যমন্ত্রী, খেত মজুরের নাম বিক্রি করার সরকার। এগ্রিকালচার গ্রোথ ত্রিপুরাতে 6.4% মাত্র ছিল। আর ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির এই সরকার, নতুন সরকার, জনতার সরকার, কৃষকের সরকার, গরিবের সরকার, এই সরকার আসার পর আজকে এগ্রিকালচার গ্রোথ প্রায় 14%, 13.5% বন্ধু। ডাবলের চাইতে বেশি, ডাবলের চাইতে বেশি মাত্র 2 বছরে বন্ধু। আর লাগাতার 25 বছর সরকার করে 6.4%। মানে কৃষকরা তখন খেতে যেতে পারতো না। কারণ কি? জমিনে যাওয়ার সময় নেই। আগে বলবে পার্টির লাইনে চলো, মিটিং এ চলো, তারপর সময় থাকলে খেতে যাবে। তার আগে কোনো বন্দোবস্ত নেই। মনরেগা পুরনো সরকার থাকতে পুরো রাজ্যে মনরেগা হাইয়েস্ট ম্যান্ডেজ কত ছিল? 35 ম্যান্ডেজ ছিল, 35 মাত্র পুরো ত্রিপুরাতে। গরিব দরদি, গরিব মেহনতি, ভাওতাবাজের লোক ত্রিপুরার মানুষদেরকে শোষণ কেউ করেছে, গরিবদেরকে। দুনিয়ার মধ্যে গরিব শোষণকারী, কোন রক্ত শোষণকারী কোন পার্টি, কোন দল যদি থাকে, সেটা একমাত্র মাওবাদী কমিউনিস্টরা। গরিবদের শোষণকারী, গরিব শোষণকারী। গরিবের জন্য যদি কেউ করেছে তো নরেন্দ্র ভাই মোদী সরকার করেছে। আজকে ত্রিপুরার স্বাভিমানী কৃষক তৈরি হয়ে গেছে। ত্রিপুরাতে জব ক্রিয়েটার তৈরি হচ্ছে। আজকে বিনা আন্দোলন ছাড়াই এই পিএসসি সেন্টার তৈরি হয়ে গেছে। প্রিন্সিপাল সেক্রেটারি মহোদয় বলছিল যে পিডব্লিউডি বলছে 3 মাস লাগবে কমসে কম, কিন্তু উনি বলছেন যে না, স্যার বলেছে 1 মাসের মধ্যে করতে হবে। আজকে ত্রিপুরার পিডব্লিউডি 3 মাসের কাজ 1 মাসে শেষ করতে জানে, সেই জায়গাতে পৌঁছে গেছে। এই পিডব্লিউডি আগেও ছিল, যদি আগে থাকতো তো 6 মাস লাগতো, কারণ মাঝখানে আরো 3 মাস আন্দোলনও করতে হতো।
3 মাস ওর আন্দোলন করতে হতো, 3 মাস আর আন্দোলন, আর 3 মাস আন্দোলন, और 3 মাস পিডব্লিউডির সময় 6 মাস লাগতো যদি পুরনো সরকার থাকতো। আজকে ভারতীয় জনতা পার্টির যখন সরকার আছে, মোদীর সরকার যখন এসছে, তখন 1 মাসে চেলাগাংবাসীর সামনে সেই হসপিটাল দাঁড়িয়ে গেছে। 1 মাস আগে যখন আমি এসেছিলাম পুরনো হসপিটালে, রাধা দেববর্মা মহোদয় আমার সঙ্গে ছিলেন, চিফ সেক্রেটারি ছিলেন, সমস্ত অফিসিয়াল ছিলেন। সেই হসপিটালে দেখার পর আমি বলছি এটা তো পুরনো হয়ে গেছে, এটার টয়লেট ভালো না, এটা ভালো না। বলে স্যার আপনাকে নতুনটা করে দেব, কিছুদিন পর চেলাগাংবাসীকে নতুন হসপিটাল আপনি শিফট করে দেবেন স্যার। আজকে সেই দিন চেলাগাংবাসীর পূর্ণ হয়ে গেছে বন্ধুরা। 1 মাসের মধ্যে আপনার সামনে পিএসসি সেন্টার দাঁড়িয়ে গেছে। বন্ধুরা, এই করোনার পরিস্থিতিতে যারা মূল বিরোধী পার্টি ত্রিপুরা রাজ্যে আর কিছু বিভ্রান্তকারী মানসিকতা ত্রিপুরাকে শোষণ করতে চায়, ত্রিপুরার মানুষকে অত্যাচার করতে চায়, তারা বিভিন্নভাবে বিভ্রান্তি তৈরি করেছে যে ত্রিপুরার মানুষ করোনাতে সব মরে যাবে, একজনও বাঁচবে না। ত্রিপুরার হেলথ ব্যবস্থা নেই, ত্রিপুরাতে ডাক্তার নেই, ত্রিপুরাতে হসপিটাল নেই। ত্রিপুরা একমাত্র স্টেট, ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে 116টি পিএসসি সেন্টারের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডেলি যোগাযোগ ডাইরেক্টরে রয়েছে। পুরো ভারতবর্ষে আর কোন রাজ্যের মধ্যে নেই, একমাত্র ত্রিপুরা রাজ্যের মধ্যে আছে 116টি পিএসসি সেন্টারের সঙ্গে ডাইরেক্ট সেক্রেটারিয়েটের যোগাযোগ রয়েছে, তার খোঁজ খবর চলে যায় বন্ধু। আজকে করোনার স্থিতি কি ত্রিপুরাতে? আজকে রিকভারি রেট কত? করোনাতে একজন ব্যক্তির মৃত্যু হয়নি, একজনের মৃত্যু হয়নি। আর ত্রিপুরাতে রিকভারি রেট 98%, 98% রিকভারি রেট। আর করোনা মৃত্যুর হার কত? মাত্র 1%, মাত্র 1% বন্ধু। এই চেলাগাং অঞ্চল গরিব অঞ্চল, পুরনো সরকার শুধু এই করবতবাসীকে আন্দোলনের পর আন্দোলনে মানুষকে বিভ্রান্ত করা, খেতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া, সেই দিশাতে ক্রমাগত 25টা বছর কাজ করেছে। যেটা আমি বলছিলাম মনরেগার বিষয়ে, যে মনরেগার তৎকালীন সময়ে হাইস্ট 35 হয়েছিল। আজকে এই সরকার আসার পর এই করবত ব্লকে চেলাগাংয়ে কত আছে ম্যান্ডেজ? আজকের দিনে 70 ম্যান্ডেজ আছে, 70। কোথায় 35 আর কোথায় 70, ডাবল আছে মনরেগার কাজ। তো একদিকে যেমন মনরেগার কাজ এই সরকার এক নতুন দিশা নিয়ে চলছে, অ্যাসেট ক্রিয়েশনের সঙ্গে নিয়ে। আগে ছিল মনরেগার কাজ করো মানে পার্টির মিছিল করা। নরেন্দ্র ভাই মোদী যখন জিও ট্যাগিং তৈরি করেছে যে অ্যাসেট ক্রিয়েশন করতে হবে, এই সরকার সেই জিও ট্যাগিং এবং অ্যাসেট ক্রিয়েশনের সঙ্গে রেখে সেই কাজকে সম্পন্ন করে এভারেজ পুরো ত্রিপুরা রাজ্যের মধ্যে 54 ডেজ ম্যান্ডেজ তৈরি করে দিয়েছে। 54 ডেজ পুরো ত্রিপুরাতে এভারেজ, আর এখানে 70। একদিকে মনরেগা, অন্যদিকে জব ক্রিয়েটর, এমএসএমই সেক্টর, ইন্ডাস্ট্রি, সব দিকে ত্রিপুরা সরকার কাজ করে চলছে বন্ধু। ইনফ্রাস্ট্রাকচার, রোড, হসপিটাল, আমার সাথে নরেন্দ্র ভাই মোদী জনজাতির জন্য হসপিটালের ব্যবস্থা করে দিয়েছে, নতুন হসপিটাল হতে চলছে, সেই দিশাতে ত্রিপুরা চলছে বন্ধুরা। আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, ভাতার বিষয়। ভাতার বিষয়ে পুরো ত্রিপুরাকে বিভ্রান্ত করা হচ্ছিল। কি 30,000 ভাতা নতুন দিয়েছে আর 40,000 কেটে দিয়েছে।
30,000 ভাতা নতুন দিয়েছে, 40,000 কেটে দিয়েছে। এমন কি বন্ধুরা আমাকে বলুন, যে 1887 জন মৃত ব্যক্তি, 1887 জন মৃত ব্যক্তি মৃত্যু হয়ে গেছে, পুরনো সরকার তাদেরকে ভাতা দিত প্রেতাত্মাকে। যারা আত্মা, যাদের জীবন আছে, গরিব মানুষ, তাদের ভাতা নেই। 1878 ভাতা মৃত ব্যক্তি পেত ত্রিপুরাতে। এটা পুরনো সরকারের দায়িত্ব ছিল না বের করা? আপনারা বলুন তো, এখানে মৃত ব্যক্তিকে ভাতা দেব কি? মৃত ব্যক্তিকে ভাতা দেব, কাকে দেব? জীবিত গরিব ব্যক্তিকে দেওয়া উচিত। সরকার সেই দিশাতে কাজ করছে। 305 জন আমার বোন এমন আছেন, 305 জন যার রিম্যারেজ হয়ে গেছে, মানে বিবাহ আবার হয়ে গেছে, তবুও বিধবা ভাতা নিচ্ছেন। তার স্বামী আছে, বিধবা ভাতা নিচ্ছেন। তাকে কি ভাতা দেওয়া উচিত? যে প্রকৃত বিধবা, তাকে দেওয়া উচিত। তার তো আছে রোজগার করার জন্য তার স্বামী, কেন তাকে দেব? সরকার সেটা বন্ধ করে দিয়েছে। কিন্তু 10,277 ভাতা এমন আছে যারা এপিএল, 10,277। তার মধ্যে পুরনো সরকার কি করেছে? কেন্দ্র সরকারের যে ভাতাগুলো আছে এনএসএপি, সেগুলোর ভাতা হচ্ছে কারা পাবে? সে ভাতাগুলো পাবে যারা বিপিএল অন্তোদয়। কিন্তু পুরনো সরকার কি করেছে? এপিএল দেরকে তার মধ্যে 8,000 ভাতা দিয়ে দিয়েছে। যখন আমরা স্কুটিনি করছিলাম, তখন দেখা যাচ্ছে কেন্দ্র সরকারের যে ভাতার নিয়ম অনুসারে বিপিএল আর অন্তোদয় ছাড়া ভাতা পাওয়া যায় না। কেন্দ্র সরকারের কো মিথ্যা কথা বলেছে, মিথ্যে ডেটা পাঠিয়েছে, এখানেও বেইমানি করেছে। যাদেরকে ভাতা দিয়েছে তাদের সঙ্গে বেইমানি করেছে এবং তার কারণে তার ভাতা কেটে গেছে। কিন্তু এই সরকার সিদ্ধান্ত করেছে এপিএল হওয়ার কারণে যাদের ভাতা কাটা গেছে, এই যে 10,277, এই 10,277 এপিএল যারা রয়েছে, তাদেরকে সেন্ট্রাল স্কিমে তো হবে না, তো স্টেট স্কিমে এনে 10,277 প্রত্যেককে আবার নতুন করে ইনকাম সার্টিফিকেটের সঙ্গে ভাতা দিয়ে দেওয়া হবে পার্মানেন্ট ভাবে, যাতে কোনোদিনও স্কুটিনি করলে আপনার ভাতা কাটা না যায়, তার বন্দোবস্ত এই সরকার করছে। বন্ধুরা, তাছাড়া ইনকাম সার্টিফিকেট বা যারা অ্যাবসেন্ট ছিলেন এমন সবাইকে আবার 15 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হয়েছে। আপনারা আমার ইনকাম সার্টিফিকেট নিয়ে, বাকি সব সার্টিফিকেট নিয়ে আপনারা সিডিপিও কাছে বা অফিসে যোগাযোগ করুন, প্রধান উপপ্রধানের সঙ্গে যোগাযোগ করুন, যারা নির্বাচিত প্রতিনিধি আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সমস্ত ব্যবস্থা রাজ্য সরকার করবে। প্রায় 29,000 যে ভাতাধারী আছে তাদেরকে আবার স্কুটিনি করে, যারা এপিএল আছে তারা তো 10,277 পাবেনই পাবেন, যারা ইনকাম বারের কারণেও ইনকাম সার্টিফিকেট নেই তাদেরও ইনকাম সার্টিফিকেট 1 লাখ টাকার নিচের সার্টিফিকেট ব্যবস্থা করে এই সরকার ভাতা দেওয়ার ব্যবস্থা করবে। আর 30,000 যে রয়েছে সেটা এডিশনাল ত্রিপুরার মানুষের জন্য এমনিতে দিয়ে দেওয়া হয়েছে। বন্ধু, সেই দিশাতেই রাজ্য সরকার কাজ করছে। আমি আশা করি আমার সমস্ত করবুকবাসী, চালাগাংবাসী, তাদের যে নতুন জীবনধারা, তাদের ছেলে মেয়ের জন্য নতুন ভবিষ্যৎ, নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ আর সবকা সাথ সবকা বিশ্বাস, সেই দিশাতে নতুন করবুক তৈরি হবে। আজকে করবুকে নতুন পিএসসি সেন্টার হয়েছে, আজকে চেলাগাঙে ফুটব্রিজ তৈরি হয়ে যাবে, আজকে চেলাগাং স্কুলে পল সায়েন্সের টিচার চলে এসছে, আজকে চেলাগাঙে সেই হেডমাস্টার স্টে এখানে করছে, আজকে চেলাগাঙের যে স্কুলের মাঠ রয়েছে 1 মাসের মধ্যে তার জন্য ফেন্সিং বাউন্ডারির স্যাংশন হয়ে গেছে। সেই দিশাতেই সরকার কাজ করছে, কারণ এই সরকার বাই দ্য পিপল সরকার, এই সরকার আন্দোলনের সরকার নয় বন্ধু, এই সরকার জনতার সরকার, এটা আন্দোলনের সরকার নয় বন্ধু।
আর এমনি তো আমি আজকে ত্রিপুরাবাসীর সামনে আরেকটা বিষয় তুলে ধরতে চাই। প্রথমবার যখন কমিউনিস্টের সরকার এসেছিল তো একতরফা সিট নিয়ে এসেছিল, তার কারণ তৎকালীন সময়ে যে কংগ্রেসের সরকার ছিল এক পার্টি থেকে 4 ক্যান্ডিডেট 5 ক্যান্ডিডেট এক এক জায়গায় দাঁড় হয়ে গেছিল। ভোট কাটাকাটির কারণে মাঝখানে এই আন্দোলনকারীরা এসে ঢুকে গেছিল। দ্বিতীয়বার সারা ত্রিপুরার যে জাতি দাঙ্গার কথা কেউ ভুলেনি, জাতি দাঙ্গা করিয়ে দ্বিতীয়বারের সত্তাতে চলে এসে। তৃতীয়বার মাঝখানে একটা জোট সরকার ছিল, সেই জোট সরকারের যে কৃতকলাপ সেই বিষয়ে আমি বলবো না। সেই কৃতকলাপের পরে তাদেরই কেন্দ্রের সরকার, সেই সরকার ত্রিপুরাতে রাষ্ট্রপতি শাসন জারি করেছে। তারপরে এই সরকার কমিউনিস্টের সরকার চলে এসেছে। তারপরে সরকার ইউপিএ কে কেন্দ্রেতে সরকারকে সাপোর্ট দিয়ে ত্রিপুরাকে নিয়ে চলে গেছে। ত্রিপুরার মানুষ সেটা জানে। এরপরের সরকার তাও মানুষ জানে কিভাবে এসে বাইরে থেকে ঠেকা দিয়ে রেখেছিল ইউপিএ সরকারকে, তার কারণে এসেছিল সরকার। যদি শচীন সিং এর পরে বা সুকুমার সেনের পরে কংগ্রেসের চিফ মিনিস্টারদের পরে তারপরে যদি ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে, জনতা পরিবর্তন করে এনেছে, তো একটা সরকার এনেছে, সেটা হচ্ছে মোদী সরকার। 2018-তে প্রত্যেক জায়গাতে জনলেহার করে 0 থেকে 36 সিট নিয়ে আর আইপিএফটি সহ 44 সিট নিয়ে 0 থেকে জনতার সরকার তৈরি হয়েছে। প্রত্যেকটি বিধায়ক রেকর্ড ভোটে জিতেছে, কেউ রিগিং করেনি, কেউ জনতার যে রাজ সেটাই মেনে করেছে। ত্রিপুরাবাসী ভোট দিয়ে এই সরকারকে তৈরি করেছে, জনজোয়ারে তৈরি করেছে। তাই বন্ধু, এই সরকার কার সরকার? মাদের সরকার, বোনেদের সরকার, ভাইদের সরকার, বুজুর্গের সরকার, ত্রিপুরাবাসীর সরকার, সর্বোপরি নরেন্দ্র ভাই মোদীর আশীর্বাদের সরকার, ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদের সরকার। আমি সমস্ত করবজ্ঞবাসীকে, গোমতীবাসীকে আজকের এই কার্যক্রমে ভাগ নেওয়ার জন্য, আর বিশেষ করে স্বাস্থ্য দপ্তরকে যে এত কম সময়ের মধ্যে পিএসসি সেন্টার তৈরি করার জন্য আমি আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং এখানে যারা মা বোনেরা ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন, আমি আপনাদেরকেও করজোরে প্রণাম জানাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।